সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রীতি ও শুভেচ্ছা নিন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মামুন সুলতান। সাহিত্য সংস্কৃতির নানান দিক ও বিষয় নিয়ে আমাদের আয়োজন সাহিত্য ও সংস্কৃতি। আজকের বিষয় একজন রেনেসাঁর কবি ফররুখ। কথা বলবার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের খ্যাতিমান শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ রিজাউল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি স্যার, ভালো আছি। ফররুখ আলোচনায় আপনাকে আমাদের সাথে পেয়ে আমরা খুবই ধন্য। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনার কাছ থেকে কবি ফররুখ আহমদ সম্পর্কে আমরা নতুন কিছু তথ্য উপাত্ত আমরা পেতে পারি এবং আমাদের যারা দর্শক শ্রোতা আছেন আমাদের এই আলোচনার মধ্য থেকে একজন ফররুখকে আমরা তুলে নিয়ে আসতে পারবো। স্যার, আপনার কাছে আমাদের জিজ্ঞাসা যে কবি ফররুখ আহমদ তার যে সময়টা অতিবাহিত করেছেন, কবি ফররুখ আহমদের সেই সময়টুকু আপনি যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলতেন। জি, ধন্যবাদ। আসলে ফারুক আহমদের সময়কালটা আসলে আমরা যদি বলি তাহলে মধ্য ৩০ থেকে মধ্য ৭০। জি স্যার। এই সময়ে ফারুক আহমদের সময়, এইটাই ফারুক আহমদের সময়। আর আক্ষরিক অর্থে যদি তার জন্ম মৃত্যুর দিকে তাকাই তাহলে দেখা যাবে তার জন্ম 1918 সালে 10 জুন মাগুরার জেলার মাঝাইল গ্রামে, আর তার মৃত্যু হয়েছিল ঢাকাতে 1974 সালে 19 অক্টোবর। তো এটা মূলত তার জন্ম মৃত্যুর একটা ব্যাপার থাকলেও আসলে যে কথাটা একটু আগেই বলেছি, তার কাব্যাঙ্গনের আবির্ভাবটা মধ্য ৩০ থেকে মধ্য ৭০ এই সময়টা কিন্তু আমাদের দেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাহিত্য অঙ্গনের সাহিত্য সংস্কৃতির ইতিহাসেও একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এবং এটা যদি আমাকে বলতে হয় আসলে একটু পেছনের দিকে তাকাতে হবে। এবং সেটা হচ্ছে এই যে 1947 সালের দেশভাগ এমনিতেই হয়ে যায়নি, এর পেছনের অনেক পরম্পরা রয়েছে। এবং সেই পরম্পরাটা যদি আমি হাত দিই, খুব বেশি পেছনে না গেলেও 1757 সালের যে পলাশীর বাংলার নবাবের পরাজয়, এই পরাজয়ের পর থেকেই আমরা দেখেছি যে মুসলমান অনেকটা পেছনের দিকে মুখ ফিরিয়ে নিয়েছে, অনেকটা ইংরেজের প্রতি বিদ্বেষ মনোভাবাপন্ন হয়ে তারা অনেকটা গুটিয়ে নিয়েছে এবং ইংরেজি শিক্ষা করবে না, এটা নাসারাদের ভাষা, ওদের বিধর্মীদের ভাষা, সেই কারণে ইংরেজি শিখবে না, এরকম একটা ব্যাপার ছিল। এবং এই ব্যাপারগুলোর কারণে আমরা দেখছি যে 100 বছর পরে 1857 সালে সিপাহী বিপ্লব হচ্ছে এবং এই বিপ্লবটাও সেই বঞ্চনা থেকে, এবং এই বিপ্লবের আগে পরে মুসলমানদের মধ্যে একটি জাগরণের ব্যাপার ঘটেছে। যদিও সেই জাগরণটা বাংলা ভাষাভাষীদের পক্ষ থেকে কমই হয়েছে, তারপরেও বাংলা ভাষাভাষী না হলেও বাংলাদেশেরই কৃতি সন্তান, ফরিদপুরের জমিদার বংশেরই কৃতি সন্তান নবাব আব্দুল লতিফ, তিনি উর্দুভাষী ছিলেন এবং তার পরিবারও উর্দুভাষী ছিলেন, কিন্তু তারা বাংলার জন্য, বাংলা ভাষার জন্য, বাঙালি মুসলমানের জন্য অনেকটা চিন্তা ভাবনা করেছেন। এবং ঠিক একইভাবে উত্তর ভারতের যারা ছিলেন, বিশেষ করে স্যার সৈয়দ আহমদের কথা, সৈয়দ আমির আলীর কথা, এরাও মুসলমানদের কিভাবে সামনের দিকে নিয়ে আসা যায় এবং ইংরেজদের সাথে বৈরিতা সুলভ মনোভাবটি কমিয়ে কিভাবে সাহায্যের বা সহযোগিতার বা কিভাবে ইংরেজি শিখে এই মুসলমান জাতি যারা পেছনের দিকে মুখ ফিরিয়ে আছে, যারা বিজ্ঞান, দর্শন, শিল্পকলার, সাহিত্য সংস্কৃতি থেকে মুখ ফিরিয়ে আছে, তাদেরকে কিভাবে যুগোপযোগী আধুনিক শিক্ষায় নিয়ে আসা যায়, এরকম একটু ব্যাপার এই 19 শতকের গোড়ার দিকে কাজ করেছিল। এবং যেটা বলা যায় যে 1857 সালের সিপাহী মিউটনি বা সিপাহী বিদ্রোহের আগে পরের এই ব্যাপারগুলো অনেকটা প্রভাবিত করেছে এই
চিন্তাশীলদের কাজের কারণেই এবং যাদের নাম বললাম তাদের চিন্তা চেতনার কাজের কারণেই, তাদের অবদানের কারণেই এরকমটি ঘটেছিল। তো ঠিক এরকম একটা পর্যায়ে আমরা দেখছি যে মীর মোশাররফ হোসেন এসেছে। এই যে মীর মোশাররফ হোসেনের আগমন এবং মীর মোশাররফ হোসেনের জমিদার দর্পণ থেকে নজরুল ইসলামের, কাজী নজরুল ইসলামের যে অগ্নিবীণা, এই অগ্নিবীণা প্রকাশ হয়েছিল 1922 সালে। তো এই যে প্রায় 1872 থেকে 1922 এই 50 বছরে মুসলমানদের মধ্য থেকে যে খুব বড় কিছু একটা পেয়েছি তা না, তবে প্রস্তুতির একটা ব্যাপার ছিল এবং তারা বারবার অতীতের দিকে ফিরে যাওয়ার একটা ব্যাপার কাজ করছে। এবং যদিও আব্দুল লতিফ, আমির আলী এবং সৈয়দ আহমদ খান তারা চেষ্টা করেছেন মুসলমানদেরকে জাগরণের জন্য, এবং সেই জাগরণটা আত্মিক জাগরণ, ভেতরের জাগরণ, সেই জাগরণটা কিভাবে সাহিত্যে আসবে সেই কাজটি মূলত নজরুল প্রথম শুরু করেছিলেন। এবং নজরুলের পরে আমরা দেখছি যে নজরুলের সমসাময়িক এবং তার পরে বেশ কিছু কবিদের আবির্ভাব ঘটেছে। এবং যদি বলা যায় যে নজরুলের সময়েই বাংলা কবিতার একটি দিক পরিবর্তনেরও সময় বটে। এবং সেই কল্লোল, কালীকলম বা পঞ্চপাণ্ডব যে সমস্ত কবিরা আধুনিকতাকে নতুন অর্থে, নতুন ভাবে ধারণ করে কবিতায়, জীবনের, সমাজে, মানুষের সাহিত্য সংস্কৃতিতে আনার চেষ্টা করছেন, সেই ব্যাপারগুলো ঘটেছিল। এবং এরপরে আমরা দেখেছি এই সময়ে রবীন্দ্রনাথকে অস্বীকার করে কবিতা চর্চা, কাব্য চর্চা, সাহিত্য চর্চার একটা ব্যাপার। এবং এই সময়ের ঠিক অব্যবহিত পরেই বাংলা কবিতায় আমরা দেখেছি যে গ্রামীণ জীবনের একটি ধারা চর্চা হয়েছে, সূচিত হয়েছিল বন্দে আলী মিয়া, কামিনী রায়, কুমুদরঞ্জন মল্লিক এদের হাত দিয়েই। তো এই রকম একটি সময়ে আমরা রাজনৈতিকভাবে যে কয়েকটা বিষয় দেখেছি সেটা হলো এই যে কাজী নজরুল ইসলামের আবির্ভাবের সময় থেকে দেখেছি যে প্রথম বিশ্বযুদ্ধের শেষ লগ্ন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য মাঠ প্রস্তুতি গ্রহণ করছে আর কি। এবং এদেশে ভারতীয় উপমহাদেশের যে ব্রিটিশ বিরোধী আন্দোলন বা স্বদেশী আন্দোলন বা চরকা আন্দোলন বা 1919 সালের যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের ফলে এদেশের মানুষের মধ্যে ব্রিটিশের বিরুদ্ধে যে একটা ক্ষোভ, এই ক্ষোভগুলো আসলে ছিল। এবং সেই কারণেই এই সময় মুসলমানেরা দেখা গেছে যে খেলাফত আন্দোলনের জন্য সংগ্রাম করেছে। কাজী নজরুল ইসলাম তার ধূমকেতুর মাধ্যমে চরকা আন্দোলনের ব্যাপারটাকেও দেখেছেন যে দিয়ে কাজ হবে না, কারণ সুতা কেটে দেশে স্বাধীনতা হবে না, এরকম একটা ব্যাপার আসলে ছিল। তো এইরকম সময়ে আমরা দেখেছি যে হ্যাঁ, 73 কবিদের সময় এবং আন্তর্জাতিকভাবে, দেশীয় এবং আন্তর্জাতিকভাবে যে তুর্কি আন্দোলন, তুর্কি খেলাফত, এবং তুর্কি খেলাফত যখন 1923 সালে যখন মোস্তফা কামাল গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন, তার ফলে এদেশবাসীর বা এদেশে যারা মুসলিম লীগের সমর্থক ছিলেন, যারা খেলাফত আন্দোলনকে সমর্থন করতেন, তারাও কিছুটা মর্মাহত হয়েছেন, কারণ তারাও পুরাতনপন্থী ছিল। তারা অটোমান সাম্রাজ্যের দিকে, তুরস্কের দিকে, পুরাতন তুরস্কের দিকে, তাবিজ কবজের তুরস্কের দিকে আসলে ফিরে যেতে চাচ্ছিলেন। তো মোস্তফা কামাল তো এখানে এসে আঘাত করেছেন এবং সেই ধারা থেকে দিক পরিবর্তন করে নিয়ে গেছেন আধুনিক তুরস্ককে কীভাবে নিয়ে যাওয়া যায় সেই দিকে। তো এই যে আন্তর্জাতিকভাবে এরকম একটি ঘটনা, এবং আমরা আর একটা বিষয় যদি চিন্তা করি বা দেখি, সেটা হলো এই যে আপনার ইংরেজ তখন আস্তে আস্তে তার স্বভাব থেকে, তার যে বিদ্যায় সমৃদ্ধ যে ইংরেজ জাতি ছিল, তার সাধনার মধ্যে যে একটা ব্যাপার ছিল, সভ্যতা বলে একটা ব্যাপার ছিল, সেখান থেকেও আস্তে আস্তে চিড় ধরছে। এবং এ দেশবাসীর উপরে দেখা যাচ্ছে যে অত্যাচারের একটা স্টিম রোলার তারা চালানো শুরু করছে। এবং রবীন্দ্রনাথ সেই কারণে তার মানসিকতাও পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। আর কাজী নজরুল ইসলাম তো তার বিষের বাসীর মধ্যে, সর্বহারার মধ্যে, সাম্যবাদীর মধ্যে এগুলো প্রতিবাদ করেছেন। এবং অগ্নিবীণার কথা তো না বললেই নয়, সেখানে একটা বড় ধরনের আঘাত। তো এইরকম যে একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি এই সময়। এবং এরপর পরই আমরা দেখছি যে এদেশে সেই আপনার বলা যায় যে 1940 সালের মধ্যেই আরও কয়েকটি ঘটনা, বিশেষ করে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1939 সালে শুরু হচ্ছে।
তো এই যে 39 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে, বিশ্ব ব্যবস্থা সাম্রাজ্যবাদের থাবা এত প্রবলভাবে দেশে দেশে প্রকটিত হয়েছে, এই উপমহাদেশে প্রকটিত হয়েছে, যে সেখানে মানুষ মুক্তির জন্য পথ খুঁজেছে। এই মুক্তির জন্য পথ খোঁজার যে নকিব, যে বার্তাবাহক, সেই হিসেবে আমরা ফারুক আহমদকে তার সাত সাগরের মাঝির মধ্যে, যেটা 1944 সালে প্রকাশিত হয়েছিল যে কাব্যটা, স্যার সেখানে আমরা এক্ষেত্রে যে কাজী নজরুল ইসলামের 40-এর পরে 41-42 সালে সম্ভবত বাকরুদ্ধ হয়ে গেলেন, তার শারীরিক বিকলাঙ্গতা, অসুস্থতা হয়ে গেল, তখন বাংলা সাহিত্য রবীন্দ্রনাথকে ডিঙিয়ে নজরুল একটা ধূমকেতুর মতো অগ্নিবীণা জ্বালিয়ে একটা বিদ্রোহ ভাব, অন্যরকম একটা আবহাওয়া সৃষ্টি করে দেয়। ঠিক নজরুল ইসলাম যখন অসুস্থ হয়ে গেলেন, স্যার এখানে একটা কীরকম যেন একটা যুগসূত্র আছে। 44 সালে সাত সাগরের মাঝি ফরুক আহমদের প্রকাশিত হয়, তার প্রথম কাব্যগ্রন্থ। নজরুল স্তব্ধ হয়ে গেলেন, আবার ফরুক জেগে উঠলেন। সেখানে এসে তিনি রেনেসার একটা আহ্বান, গণজাগরণের একটা সূত্র তিনি চালু করে দিলেন। একটা আমাদের মানুষের ভিতরে একটা নতুন একটা আলোড়ন, নতুন একটা চিন্তা তিনি ধারণ করলেন। এটা আমাদের সাহিত্যে এই যে তার শিল্পকর্মগুলো আছে, তার সৃষ্টিকর্মগুলো আছে, এই সৃষ্টিকর্মগুলো নিয়ে যদি আমাদের একটু আলোকপাত করতেন আমরা ধন্য হই। হ্যাঁ, ঠিকই বলেছেন। বিষয়টা হচ্ছে যে নজরুলের বাকরুদ্ধ হওয়ার ঘটনাটা হচ্ছে 1942 সালের আগস্ট মাসের 9 তারিখে। তিনি তখন রেডিও কলকাতার অফিসে আর কি শিশুদের জন্য একটা প্রোগ্রাম করছিলেন। তো প্রোগ্রাম স্থলে নজরুল বাকরুদ্ধ, মানে কথায় আওড়িয়ে যাচ্ছেন, কথাটা জড়তা সমৃদ্ধ, কথাটা জড়তায় আবিষ্ট, মানে কথাটা স্পষ্ট হচ্ছে না। এই সময় তারই বন্ধু আর কি অনুষ্ঠানটার পরিচালক ছিল। নজরুল এই প্রোগ্রামটা করছিলেন শিশুদের জন্য আর কি। তো পরিচালক ছিলেন কবিরই বন্ধু। তো তিনি আর কি ওইখানে রেডিওতে ঘোষণা করলেন যে কাজী নজরুল অসুস্থ হয়ে পড়েছেন আর কি। এরকম ঘোষণাটা তিনি প্রথম রেডিওতে আর কি বললেন। তো হ্যাঁ, এই বিষয়টা ছিল যে নজরুল বাকরুদ্ধ হলেন 42-এ, তারপর থেকে তাকে চিকিৎসা করা হয়েছে 1953-তে তাকে বিদেশে নেওয়া হয়েছে, লন্ডনে নেওয়া হয়েছে। তো সেগুলো পরের ইতিহাস, অন্য বিষয়। বিষয়টা হচ্ছে এই যে নজরুল স্তব্ধ, আপনি যেটা বললেন যে হ্যাঁ নজরুল স্তব্ধ হলো আর ফরুক জেগে উঠলেন, এটা অনেক অংশে তাই। তবে আসলে নজরুলের যে বিদ্রোহের ঝান্ডা যেটা বললেন আপনি, নজরুল যে বিদ্রোহের ঝান্ডা তুলেছিলেন সেটা তার কবিতায়, আমি যেটা বলেছি যে অগ্নিবীণার মধ্যে, বিষের বাঁশির মধ্যে, সাম্যবাদের মধ্যে, সর্বহারার মধ্যে, জিঞ্জিরের মধ্যে, সেটা ফুটে উঠেছিল, এটা সত্য। এবং শুধু তাই না, তার যে একটি বিদ্রোহ ছিল, একটা দ্রোহের যন্ত্রণা তার মধ্যে তাকে কুড়িয়ে কুড়িয়ে মেরেছে, ছটফট করেছে। এবং সেই দ্রোহের মূল বিষয়টি ছিল আসলে স্বাধীনতাকামী মানুষের মুখপাত্র হয়ে কথা বলা। হ্যাঁ, সেখানে কে খুশি হলো, কে বেজার হলো, এদিকে নজরুল আসলে কর্ণপাত করেননি। তো সেদিক দিয়ে তার যে অন্যান্য সাহিত্য সৃষ্টি, বিশেষ করে তার যে ধূমকেতু পত্রিকা, তার যে লাঙ্গল পত্রিকা, এগুলাতেও তিনি এই বাণী প্রচার করেছেন। আবার একইভাবে কাজী নজরুল ইসলাম তার যে গল্প, তার যে উপন্যাস, তার যে এগুলার মধ্যেও, গানের মধ্যেও সেই বিদ্রোহের বাণী, বিদ্রোহের ঝান্ডা উত্তোলন করেছেন ব্রিটিশের বিরুদ্ধে। এবং বিষের বাঁশির মধ্যে তিনি তো এই যে কাজী নজরুলের যে একটা বিদ্রোহ চেতনা কাজ করেছিল তার ভিতরে, আমাদের সাহিত্যে সেটা ফুটে উঠেছে এবং সেটা আজও অবধি এটা চলছে। কিন্তু এই বিদ্রোহ ভাবটা কি ফরুক আহমদের সাহিত্যে ছিল কিনা? যেমন আমরা যদি দেখি তার যে আপনি একটা পরিস্থিতির কথা বলেছেন, একটা সমসাময়িক সময়ের কথা বলেছেন, আমাদের দেশীয় এবং আন্তর্জাতিকভাবে যে একটা ডামাডোল ছিল, রাজনৈতিক ডামাডোল ছিল, নজরুল সেটা ধারণ করতে পেরেছেন তার সাহিত্যের মধ্যে। কবি ফরুক সেটা কতটুকু ধারণ করতে পেরেছেন? হ্যাঁ, আপনার আগের প্রশ্নটাও ছিল এই ধরনের, তার রচনা কর্মের মধ্য দিয়ে তিনি কতটা বিদ্রোহ প্রকাশ করেছেন এবং কাজী নজরুল ইসলামের যে সমকালীনতা যেভাবে ধারণ করেছেন, ফারুক আহমদ সেটা কীভাবে করেছেন তার সাহিত্যের মধ্যে, সেটা একটা প্রশ্ন, চমৎকার একটা বিষয় আপনি বলেছেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে তবে হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখতে হবে যে
নজরুল 30-এর পরে মূলত বিদ্রোহ থেকে অনেকটা তিথিয়ে পড়েছেন। তিনি তখন গান রচনায় মনোযোগী বেশি। তিনি তখন তার সাংসারিক উন্নতির জন্য বা তার যে সংসারের প্রয়োজনেই তাকে অনেক সময় গান লিখতে হয়েছে। সেই কারণে কাজী নজরুল ইসলামের বিদ্রোহ 30-এর পরে সেইভাবে সেই অর্থে মানে মাপে মাত্রায় আর আসেনি। হ্যাঁ, এই একটা ব্যাপার। আর হ্যাঁ, আপনি যেটা বললেন যে ফারুক আহমদের কথা, যেটা হ্যাঁ, ফারুক আহমদের যে সাতসাগরের মাঝি, আমি যদি যাই তাহলে এখানে দেখা যাবে যে এখানেও সেই সমকালীন বিষয়টা, বিদ্রোহের বিষয়টি তিনি অবরুদ্ধ সময়টাকে ধারণ করেছেন। 44 মানে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে এবং 43-এর মন্বন্তর আমাদের এখানে জেকে বসেছে, যেখানে ভবানী চরণ বলেছেন যে ভাগনের মুখে বাংলা, এই গ্রন্থের মধ্যে, যে সেখানে অর্থাৎ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় 45 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে না খেয়ে। তো এইরকম একটা অবরুদ্ধ সময় ছিল। ঠিক আরও একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই যে মন্বন্তর যেটা বলছি, এই যে এর সময় দুর্ভিক্ষ যেটা বলছি, এবং এই সময়ে হিন্দু মুসলমান পরস্পরের এই যে দাঙ্গা হাঙ্গামা, বিশেষ করে সাম্প্রদায়িক দাঙ্গা, এটাও সেই 44 সালে 46 সালে ঘটেছিল। এরকম ব্যাপারগুলো, এটাও তো একটা ব্যাপার। তাহলে হ্যাঁ, এই যে একটা সময়, এই যে একটা বিষয়, এই যে ঘটনা, ইতিহাস বলছে এই সময় ফারুক কি নিস্তব্ধ ছিলেন, নীরব ছিলেন? আসলে বিষয়টা তা নয়। কারণ এই কবিরা কখনো সমকালীনতার এড়িয়ে যেতে পারে। তাদের চিন্তায় সমকালীনতা আসবেই। শওকত ওসমানও এরকমটি বলেছেন, কবিরা সমকালীনতায় সমৃদ্ধ হন, তারা তাকে এড়াতে পারেন না, সমকালকে এড়াতে পারেন না। সেই কারণে এইখানে যে আপনার যে লাশ কবিতা, এখানে যে লাশ কবিতা, সেই লাশ কবিতাই তো সেই 43-এর দুর্ভিক্ষের চিত্র ফুটে উঠেছে, যে না খেয়ে মানুষ মরছে। জয়নুল আবেদিনের যে ছবি, যে একটা মা তার মৃত লাশ পড়ে আছে, তার কুকুরের কয়েকখানা খাঁচা আমরা দেখতে পাচ্ছি, পাশে তার সেই খাবারের বাসনটা পড়ে আছে, কাক তার খাবলে খাচ্ছে তার বুকটাকে, কুকুর বসে আছে পাশে। তো এই যে ছবিগুলো, এই ছবিগুলো তো লাশের মধ্যে। এই জন্য ফারুক চেয়েছেন যে এই অবরুদ্ধ সময়কে, এই সাম্রাজ্যবাদী অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য ওই পাঞ্জেরির স্বপ্ন, ওই নকিবের স্বপ্ন, ওই নিশান বর্দারের স্বপ্ন তিনি দেখেছেন, এবং মুসলমানদের অতীত ঐতিহ্য স্মরণ করে কিভাবে ওই ঐতিহ্যর মধ্য থেকে এই সমকালীন যুগ সমস্যাটাকে উত্তীর্ণ করা যায়। আগের মানুষেরা ওই ইতিহাস এবং ইসলামের ইতিহাস এবং ঐতিহ্যের যে সাক্ষী রয়েছে, যে ঘটনা রয়েছে, সেখান থেকে শিক্ষা নিয়ে এই অবরুদ্ধ সময় থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, সেই কথাগুলো তার সাতসাগরের মাঝির মধ্যে তিনি বলেছেন। তিনি সিরাজম মুনির মধ্যে তিনি সেটা বলেছেন। এই বিষয়গুলো আছে। এবং শুধু তাই না, তার যে নওফেল ও হাতেম যে কাব্যনাটক, এটা বিষয় সৃষ্টি আসলে। এবং সেখানে এই নওফেল ও হাতেমকে দেখানো হচ্ছে এই সময়টা লেখা কেন, এই পুঁথি সাহিত্যের এই বিষয়টা তিনি কেন নিয়ে এসেছেন এইখানে। পুঁথি সাহিত্যের বিষয়টা তাকে আনার কথা ছিল না। বিষয়টা হচ্ছে এই সময়ে এরকম একজন দরদি মানুষের দরকার, একজন মানবিক মানুষের দরকার, যেটা তিনি এই সময় তিনি বলার চেষ্টা করেছেন এই নওফেল ও হাতেম তাই যে নাটকটা, কাব্যনাটকটা তার মধ্যে। এবং এরপরে যে আমরা আরও দেখেছি যে কাহিনী কাব্য, যে হাতেম তাই, হ্যাঁ, এটা কাহিনী কাব্য, এটা আবার তিনি নিয়ে এসেছেন। কেন এটা নিয়ে এসেছেন? দরকার এই কারণেই যে একজন ত্যাগ, সেই হাতেম তাইয়ের মতন একজন ত্যাগী মানুষ, একজন সেবাব্রত মানুষ, একজন সাধক মানুষ দরকার, যে নিজেকে আসলে বিলিয়ে দিয়েছেন পরার্থে, পরের কল্যাণে। এরকম একজন মানুষ আমার এই অবরুদ্ধ সময়ে, এই ব্রিটিশের এই সময় যখন দেশ ভাগ হতে যাচ্ছে, এই একটা সময় যে মানুষের যে মুক্তি এবং বিশেষ করে মুসলমানদের যে মুক্তি, সেই বিষয়টি তিনি তার কবিতার মধ্যে নিয়ে এসেছেন চমৎকারভাবে। সেই বিষয়গুলো আসলে আছে। স্যার, বাংলা সাহিত্য আমাদের হাজার বছরের ঐতিহ্য। এখানে সেই চর্যাপদ থেকে শুরু করে আমাদের মধ্যযুগ গেল, আমাদের এই অন্ধকার যুগও আছে, এর ভিতরে বিশাল বড় একটা ইতিহাস, একটা পরিক্রমা পার হয়ে আমরা এসেছি বাংলা সাহিত্যকে সাথে করে। সেখানে একটা বাঁকে এসে কবি ফারুক আহমদ একটা বাঁক তৈরি করেছেন।
তার সমসাময়িক যারা লিখেছেন তাদের থেকে সম্পূর্ণ আলাদা একটা পথ। এটাকে আমরা আদর্শের পথ বলি, সততার কথা বলি, এবং নিজের সাথে আপোষ না করে চরম সত্য কথাটা তার সাহিত্যে নিয়ে আসা, এই ফটকের একটা দিক ছিল। স্যার, আমার এখন যে আপনি লাশ কবিতার কথাটা বলেছেন, লাশ কবিতার মধ্যে যে একটা চিত্র ফুটে উঠেছে, সাহিত্যের একটা বিষয় আছে চিত্রকল্প। কবি ফটকের সাহিত্যের কবিতার মধ্যে এই চিত্রকল্পটা চমৎকারভাবে ফুটে উঠেছে। এই চিত্রকল্প নিয়ে যদি, কবি ফটকের চিত্রকল্পটা নিয়ে যদি, অথবা তার যে কবিতার যে গঠনশৈলী আছে, তার ছন্দ ব্যবহার, তার শব্দ ব্যবহার, এই বিষয়গুলো কবি ফটকের আমি মনে করি যে একটা বিরল ঘটনা। বিরল এই জন্যই বলেছি যে প্রতিটি কবিতা গ্রামারের মধ্যে রেখে, ছন্দের মধ্যে রেখে, যে আমার মনে হয় আর কোনো কবিতা 40-এর দশকে সেই সময় দাঁড়িয়ে যে বাংলা সাহিত্য কেবল একটা পরিণতির দিকে যাচ্ছিল, সেই সময় কবি ফটক আহমদের একটা বিশাল ভূমিকা পালন করেছেন। এই ভূমিকাটুকু আপনি যদি আমাদের একটু বলেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আসলে ফরুক আহমদের সামনে বাংলা কাব্যাঙ্গনের বড় বড় দিকপাল ছিলেন। জি। এবং আমরা যদি বলি যে 30-এর দশকের কবি, এবং সেই 30-এর দশকের কবিদের কবিতার ফেনায়িত রূপ তিনি দেখেছেন কেমন। শুধু তাই না, ফর্ম ধরে ধরে কাব্যচর্চা যিনি করেছেন, ফর্মের ব্যাপারে কোনো আপোষ করেননি মোহিতলাল মজুমদার। জি। তার কাব্যে ফর্মের ব্যাপারে কোনো আপোষ নেই। কবিতাকে সনেটের মতো করে লেখা, আপনার লিরিক কবিতা কেমন হবে সেটা তার ফর্মেই লেখা। তো সেই কারণে আপনি যেটা বললেন যে হ্যাঁ, তিনি কিভাবে এক্ষেত্রে স্বাতন্ত্র্যের পরিচয় দিয়েছেন তার শব্দ গঠনের ক্ষেত্রে, তার কবিতার গঠনের ক্ষেত্রে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এই যে কাজী নজরুল ইসলাম যে কাজটি করেছিলেন, যে তার কবিতায় আরবি ফার্সি শব্দের সুমিত প্রয়োগ করেছিলেন, এবং তার যে সুমিত প্রয়োগ, এটা অতিক্রম করা আসলে কষ্ট, এবং তাকে অতিক্রম করা আসলেই কষ্ট। ফরুক আহমদ, কাজী নজরুল ইসলামের যে আরবি ফার্সি শব্দের সুমিত প্রয়োগ, সব জায়গায় তিনি সফল হয়েছেন বিষয়টি এরকম না, তারপরেও অনেক অনেক দূর অন্যদের থেকে সফলতা কাজী নজরুল ইসলামের রয়েছে। তো এই বিষয়টি তার কবিতায় এসেছে, ফারুক আহমদের কবিতায় এসেছে, যে আরবি ফার্সি কবি শব্দ তার কবিতায় এসেছে। এটা কবিতাকে কতটা প্রভাবিত করতে পারে এবং এটা কেন তিনি করেছেন। আসলে বিষয়টা হচ্ছে এই যে একটা ব্যাপার আছে, সেটা হলো যে সাবলাইম বা সাবলিমিটি বলে একটা কথা, আমাদের প্রচলিত শব্দ, আমাদের সাহিত্যে, আমাদের ভাষায় অনেক আরবি ফার্সি শব্দ রয়েছে। সেই শব্দগুলোকে, আটপুরে শব্দগুলোকে, আমাদের দৈনন্দিন ব্যবহারের শব্দগুলোকে দেখা যাচ্ছে যে যখন কবিতায় সুমিত প্রয়োগ করতে হয়, তখন ওই শব্দগুলো কবিতা হয়ে ওঠে। ওই শব্দগুলো আর শব্দ থাকে না, ওগুলো কবি কাব্যময় হয়ে ওঠে। বিষয়টা হচ্ছে এই যে ফরুক আহমদ এই কাজটি করেছেন। তার যে সাতসাগরের মাঝি বা তার যে সিরাজ মনিরা, এখানে যদি আমরা বলি, অথবা মুহূর্তের কবিতা যে অনেক সনেট রয়েছে, সেই সনেট, আপনি যে সনেটের কথা যদি বলি, তাহলে ওখানে মুহূর্তের কবিতার মধ্যেও তিনি সনেটকে দেখা যাচ্ছে সনেটের ব্যাপারে, মানে সনেটের যে রূপ, সনেটের যে গঠন, সেটার ব্যাপারে আপোষ করেন, এবং সেখানে তার ভাবগত যে ব্যাপারটা আসার কথা, সেটাকে যতটা সম্ভব আত্মনিয়ন্ত্রণের চেষ্টা করেছেন আর কি, এবং যতটুকু প্রকাশের সেটুকু প্রকাশ করেছেন। আর আরবি ফার্সি শব্দের ব্যবহারের ক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবনের যে আমরা প্রয়োগ করি, ব্যবহার করি, সেই শব্দগুলোকেও তিনি দেখা যাচ্ছে সুমিতভাবে প্রয়োগ করেছেন। বিশেষ করে তার যে পাঞ্জেরি কবিতা এবং সাতসাগরের মাঝির নাম কবিতা যেটা, সেটার মধ্যেও তিনি চমৎকারভাবে প্রয়োগ করেছেন। এবং এই প্রয়োগের ক্ষেত্রেই বলা যায় যে এগুলো তো সেই আপনার বলা যায় যে মধ্যযুগের ব্যাপার সেবারগুলো ছিল, পুঁথি সাহিত্যের ব্যাপার সেবার। তো পুঁথি সাহিত্যের ব্যাপার তিনি আধুনিক যুগে, বিশেষ করে 30-70 যুগেও আমদানি করা, এটার দরকার কি ছিল? বিষয়টা হচ্ছে এই, কাজী নজরুল ইসলামও যে কাজটা করেছিলেন, ফারুক আহমদও সেই কাজটা করেছেন। পুঁথি সাহিত্যের ব্যাপারও যে আধুনিক করা যায়, আধুনিক উপকরণ হতে পারে, আধুনিকই করে তোলা যায়, সেটা
ফারুক আহমদ করেছেন এবং সেখানে ইসলামের ইতিহাস এবং ঐতিহ্যের বিষয়গুলোকে নিয়ে এসেছেন পুনর্মূল্যায়নের জন্য, পুনর্বিবেচনার জন্য। কারণ হলো যে তিনি মনে করেছেন যে ইসলাম শাস্ত্রিক ইসলামের আলোচনার চেয়ে, পর্যালোচনার চেয়ে মানবিক ইসলাম যে একটি বড় ব্যাপার, সেই বিষয়টি আনতে হলে সেই ধরনের শব্দের প্রয়োগ করতে হয়। কারণ একটা ভাবকে ফুটিয়ে তোলার জন্য সেই ধরনের ভাষাটাও লাগে, সেই শব্দও লাগে, সেই ধরনের ছন্দও লাগে। এবং সেই কারণে তার যে ছন্দ, তার যে ভাষার প্রয়োগ, ওই ইসলামী বিষয়কে ফুটিয়ে তোলার জন্য দেখা যাচ্ছে যে তিনি সেই আমাদের আবহ যেমন, আমাদের চিরন্তন প্রকৃতি যেমন, এর পাশাপাশি আরব ইরানের আবহ প্রকৃতি বিষয় তার কবিতার মধ্যে উঠে এসেছে, এদিক দিয়ে তিনি অন্য কবিদের তুলনায়, বিশেষ করে তালিম হোসেন তার সমসাময়িক কবি, মুফাক্খারুল ইসলাম তার সমসাময়িক কবি, তাদের থেকেও তার অনেক মৌলিকতা রয়েছে, অনেক স্বতন্ত্র এদিক দিয়ে রয়েছে। চমৎকার বলেছেন স্যার। স্যার, আপনার এই কথা থেকে একটা বিষয় আমরা খেয়াল করলাম যে মানবিকতা, যে কবিতা তো মানবিক হবে নি, আর ধর্মের যে একটা বিষয় আছে, যে সব ধর্মের ভিতরে এক ধরনের মানবিকতা আছে। ফারুক আহমদ ইসলাম ধর্মের অনুসারী ছিলেন, ইসলাম ধর্মের সেই মানবিকতাটাই বাংলা কবিতার ভিতরে আনার চেষ্টা করেছেন। কিন্তু ওইখানে দেখা যায় যে আসলে ইসলামিক যে শব্দগুলো ব্যবহার করে, ইসলামকে ঠিক ফুটিয়ে তোলা এরকম শব্দ ব্যবহার না করে ঠিক কবিতার মতো করে রহস্য করে হেরার রাজতরণ, এই শব্দগুলো ব্যবহার করে তিনি আসলে এই কবিতাগুলো। আমি একটু বলি যেটা, সেটা হচ্ছে যে হ্যাঁ, হেরার রাজতরণ, সাতসাগরের মাঝিকে তিনি বলেছেন হেরার রাজতরণ। অর্থাৎ এখানে আমরা যেন একটা আলো পাচ্ছি, যে আলো আমাদের মুক্তির জন্য যথেষ্ট হতে পারে। তো সেই আলোটা পাচ্ছি এখানে, সেই আলোটার পূর্ণাঙ্গ রূপ পাচ্ছি হলো সিরাজম মুনিরার মধ্যে। কারণ সেখানে যে মানুষগুলা, সেখানে সিরাজম মুনিরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছেন, খোলাফায়ে রাশিদিনের কথা বলেছেন, এই নামে কবিতা আছে, এবং দরাজ দিলের ওমর ফারুকের কথা আছে, ওসমানকে নিয়ে কবিতা আছে। তো এই যে ব্যাপারগুলো আসছে, যে তারা তো আসলে ওই রকম, ওমর তো ওই রকমই ওমর, যার নিজের পরনে কাপড় নাই, যে ওমর ক্ষুধায় কাতর, সেই ওমর পরোপকারের জন্য রাষ্ট্রের প্রধান হয়ে তিনি রাত্রিবেলায় মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেরিয়েছেন, ক্ষুধার্ত মানুষ বের করার জন্য। হ্যাঁ, ক্ষুধার্ত মানুষ, এবং ওমর সম্পর্কে মানুষের ধারণা কেমন, এই বিষয়গুলো তো তার কবিতায়, ফারুক আহমদের কবিতায় এসেছে। এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই নাই বললাম, মানে এই বিষয়ে তো তিনি একজন মানুষ, যত মানবীয় গুণ আমরা বলি না কেন সেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। আমি তার কথা না বলি, সেই ওসমান গনি কবিতার বিষয়। তো এরকম মানুষ যার অনেক সম্পদ, তিনি মানব কল্যাণে সব বিলিয়ে দিয়েছেন। এই যে এইরকম ব্যাপারটাই তিনি তার কবিতার মধ্যে আনতে চেয়েছেন। এই বিষয়টা আসলে ওইখানেই, যে তিনি মানব কল্যাণের যে ইতিহাস ঐতিহ্য রয়েছে সেইগুলো তার কাব্যের মধ্যে স্থান করেছেন, এবং সিরাজম মুনিরার মধ্যে এই বিষয়গুলো চলে এসেছে। কবি ফারুক আহমদ বড়দের জন্য কবিতা লিখেছেন, কবিতার অনেক গভীর নিগূঢ় তথ্য নিয়ে অনেক কথা বলেছেন, যেগুলো আমরা যারা বড়, যারা কবিতা বুঝি তাদের জন্য। কিন্তু তিনি শিশুদের জন্য কাজ করেছেন, শিশুদের জন্য ছড়ার আসর, পাখির বাসা ইত্যাদি এরকম অনেক কাজ করেছেন শিশুদের জন্য। সেই শিশুতোষ সাহিত্য নিয়ে, কবি ফারুকের শিশুতোষ সাহিত্য নিয়ে যদি আমাদেরকে একটু আলোকপাত করেন। জি, বিষয়টা হচ্ছে যে ফারুক আহমদের যে পাখির বাসা, নতুন লেখা, হরফের ছড়া, ছড়ার আসর, এরকম শিশুতোষ রচনা রয়েছে। বিষয়টা হচ্ছে যে পাখির বাসা যে শিশুতোষ রচনা, সেটার পেছনে একটি ইতিহাস রয়েছে। তিনি একবার ফরিদপুরে বেড়াতে গিয়েছিলেন। ফরিদপুর থেকে আসার পথে যে পদ্মার চরাঞ্চল, সেই চরাঞ্চলের মানুষের জীবন জীবিকা, তাদের সংগ্রাম দ্রোহ ইত্যাদি ছড়ায় কিভাবে এসেছে চমৎকারভাবে, সেটা হলো তার পাখির বাসা। তো আসলে ছড়ার মধ্যে উলম্ফন লাগে। ছড়া তো আসলে কবিতার মতো না, এটা শিশুর মনোরঞ্জনের জন্য তার কল্পনা মানুষকে ধারণ করে হলো ছড়ায়।
এবং শিশুতোষ রচনার মূল বৈশিষ্ট্য থাকে এরকম যে সেখানে কল্পনার ছড়াছড়ি থাকে, বাস্তবতার সাথে অনেক মিল থাকে না। এই যে উলম্ফনের একটা ধরন ছড়ায় এবং সেটা শিশুর কল্পরাজ্যে মনোরাজ্যে কতটুকু গ্রহণ করতে পারছে, ধারণ করতে পারছে, সেটা একটা বড় ব্যাপার। তো সেদিক বিচারে পাখির বাসা থেকে শুরু করে তার যে নতুন লেখা হরফের ছড়ার আসলে চমৎকার সংযোজন বলা যায় যে বাংলা শিশুতোষ সাহিত্যের মধ্যে। এই দিক দিয়ে আমরা বলবো যে তিনি শিশুদের জন্য চমৎকার শিশুতোষ লেখালেখি তিনি শিশুদের বন্ধু হয়ে গেছেন। কবি ফররুখ আসলে এই শিশুদের বন্ধুই ছিলেন। স্যার, আমরা অনেকক্ষণ আলোচনা করেছি, কবি ফররুখ আহমদের কিছু অজানা তথ্য তুলে আনার চেষ্টা করেছি। আপনি আপনার চেষ্টা থেকে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। পরিশেষে আমরা স্যার একটা কথা বলতে পারি যে এটা হয়তো উপসংহার হতে পারে যে আপনার দৃষ্টিকোণ থেকে, আপনি একজন সাহিত্যের অধ্যাপক, আপনার গবেষণা আছে, পড়াশোনা আছে ইত্যাদি মিলিয়ে কবি ফররুখ আহমদ ৭৬-এ তার তিরোধান হয়েছে, ৭৪-এ তিরোধান হয়েছে। এর পরবর্তী সময়ে আমরা ফররুখকে নিয়ে চর্চা করার চেষ্টা করছি এবং ফররুখ মাঝে মাঝে পড়ে যায়, হাতের ফাঁক দিয়ে পড়ে যায়, আবার ওখান থেকে কেউ কেউ তুলে আনার চেষ্টা করে। এই যে ফররুখকে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, অথচ তাকে ফেলে যাচ্ছে না। বাংলা সাহিত্যের একজন অনিবার্য কবি হিসাবে আমাদের কাছে তিনি আছেন। তার যে শিল্পকর্ম, সেই শিল্পকর্ম নিয়ে আমরা কত দূর পর্যন্ত, অর্থাৎ তিনি কালের গহ্বরে থেকে আমরা একটা আলো দেখতে পারবো কি না। স্যার, আমি বুঝাতে পেরেছি কি না? জি, ঠিক আছে। বিষয়টা হচ্ছে যে আপনি হয়তো বা এইভাবে আমি ভবিষ্যতের কথাই বলেছেন। বিষয়টা হচ্ছে যে ফররুখকে ফেলে দেওয়ার ব্যাপারটা এরকম মানে না, ব্যাপারটা ওই রকম না। ফররুখ বেঁচে থাকবেন তার কাজের মাঝে, তিনি কি কাজ করেছেন এবং বিশেষ করে ইতিহাসের ধারায় ফররুখ আহমদ যে চেষ্টাটা করেছেন যে পুনর্জাগরণ বা রেনেসাঁসের যে বিষয়টি এনেছেন। নজরুলকে বলা হয় যে নতুন জাগরণ এর কবি, নতুন জাগরণের কবি, আর ফররুখ আহমদকে বলা হয় পুনর্জাগরণের কবি। নজরুল যেটা শুরু করেছিলেন পুনরায় তিনি ফররুখ আহমদ শুরু করেছেন। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারগুলো যেহেতু আছে এবং একটা ধারার, ইতিহাসের ধারায় যেহেতু এই 40-এর দশক, তাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তিনি এই সময়ের সত্যি সত্যি শক্তিশালী একজন কবি, শক্তিমান একজন কবি, সেটা একটা ব্যাপার। আর একটা হলো যে হ্যাঁ, তাকে মনে রাখার যে একটি ব্যাপার, অনেকে আমাদের অধ্যাপক, সাহিত্যের অধ্যাপক যারা, ছাত্র যারা, আমরা যারা সাহিত্যের ছাত্র, তারা বিষয়টি এইভাবেই দেখি যে না, তার যে সাহিত্যকর্ম সেটা যথেষ্ট কালজয়ী লেখা রয়েছে। হ্যাঁ, সব লেখকের সব রচনাই সুখপাঠ্য হয় না এবং সব রচনায় কালোত্তীর্ণ হয় না। তো সেক্ষেত্রে ফররুখ আহমদের যদি আমরা বলি যে সাতসাগরের মাঝি এবং তার যদি ডাহকের কথা বলি, আমরা যদি একটা কবিতার কথা বলি, ডাহকের কথা বলি, আমরা যদি লাশ কবিতার কথা বলি, আমরা যদি তার সেই তানজেরি কবিতার কথা বলি, আমরা একটা কবিতায় এক লাইনে রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এক লাইনে যথেষ্ট। এবং এখান থেকেই আমাদের দিক নির্দেশনা। যতদিন দেশ থেকে, সমাজ থেকে, মানুষের মন থেকে অন্ধকার যাচ্ছে না, ততদিন ফররুখ আমাদের নিত্য চর্চার বিষয়। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আর সেই ক্ষেত্রে চর্চা অব্যাহত আছে এবং বিশেষ করে নিচের ক্লাসে, প্রাথমিক পর্যায়ে ঝুমকু জবাব বনের ফুল উঠল ফুটে, ঝুমকু জবাব বনের দুল উঠল ফুটে বনের ফুল, বাচ্চারা পড়েছে মুখস্থ করে। এবং প্রাথমিকে যেমন রয়েছে, মাধ্যমিকে রয়েছে, উচ্চ মাধ্যমিকেও রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ফররুখ আহমদ এখন পঠন পাঠনের বিষয়ে চর্চা হচ্ছে এবং এখনও চর্চা অব্যাহত রয়েছে এবং যে কাজগুলো হয়েছে, এবং সেই কাজের মধ্যে আমরা যদি বলি যে কবি ফররুখ আহমদ নিয়ে একটা বড় কাজ সুনীল কুমার মুখোপাধ্যায় করেছেন।
চমৎকার একটি কাজ তিনি করেছিলেন। 1969 সালে বইটা বের হয়েছিল। স্যার আরেকজন কাজ করেছে, এই যে শাহাবুদ্দিন উনি অনেক কাজ কাজগুলো। তো এই যে এভাবে কাজ হচ্ছে, চর্চা হচ্ছে এবং অতীতে একজন মানুষের নাম আসলে আমাদের বলাই উচিত, আব্দুল মান্নান সৈয়দের কথা তো না বললেই নয়। এবং তার যে কবিতা সমগ্র তিনি সম্পাদনা করেছেন, সেখানে একটা চমৎকার ভূমিকা দিয়েছেন। এবং আসলে বিষয়টা হচ্ছে যে আপনি আব্দুল মান্নান সৈয়দ এবং কবি ফারুক আহমদ, তালিম হোসেন এরা একই সময়ের মানুষ ছিলেন, একই সময়ের মানুষ। তো সেই দিক দিয়ে বলা যায় যে হ্যাঁ, ফারুক আহমদ সেই তমসাচ্ছন্ন রাত্র সময় মুহূর্ত আমাদের যতদিন সমাজ থেকে যাচ্ছে না, মানুষের মন থেকে মানুষ পর থেকে যাচ্ছে না, ততদিন ফারুক আহমদের কবিতা আমাদের আসলে অনুষঙ্গ হয়ে থাকবে, জীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে থাকবে, এটাই আমি মনে করি। স্যার অনেক ধন্যবাদ। এখন আমি আপনাকে অনুরোধ জানাবো, যেহেতু আপনি আমাদের সাথে অনেক সময় ছিলেন, সিলেট কালচারাল একাডেমি আয়োজনে আজকে আমরা দুজন মুখোমুখি হয়েছি। আপনার নিশ্চয়ই এই যে কথাগুলো, আমার বিশ্বাস এই কথাগুলো একদিন কালজয়ী হবে, অনেক দিন এই কথাগুলো বেঁচে থাকবে ইতিহাসের পাতায় কথা হিসাবে। আপনার যে দর্শক শ্রোতা কথাগুলো শুনবে তাদের উদ্দেশ্যে শেষ মুহূর্তের কথাগুলো। কবিতা মানুষের জন্য, এবং কবিতার জয় সবকালে সব দেশে আছে, থাকবে। এবং আমরা ফারুক আহমদ যে মানবতার কবি ছিলেন, সেই মানবতার জয় হোক, মানুষের জয় হোক, কবিতার জয় হোক। ফারুক আহমদ মানবতার কবি হয়ে আমাদের কাছে আছেন, থাকবেন, এই বলেই আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামী কোনো অনুষ্ঠানে আবার দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।